ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা অসভ্যতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। নেতারা বলেন, ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের শত্রুতা নেই। এই ঘটনার জন্য ভারত সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। আর এভাবে ভারত যদি আগ্রাসী মনোভাব বজায় রেখে বিশৃঙ্খলা করতে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিবাদ গড়ে তুলবে বলে সতর্ক করেন তারা। বলেন, সব দলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। দেশে ভারতের গোয়েন্দা বাহিনী এখনও তৎপর বলে জানান তারা। একই সঙ্গে উস্কানি দেওয়া থেকে তাদের এখনই থেমে যাওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান ছাত্রনেতারা। বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না, হবে। আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্বাধীন দেশের জন্য হুমকি স্বরূপ। এমন মন্তব্য করে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা জানান। এই বিষয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি ভারতীয় নেতাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়া যে কল্পকাহিনী ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে, তা কোনো মতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। মমতা যে করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে প্রবৃদ্ধির পরিসংখ্যান মেলে না, এই অভিযোগ অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই করে আসছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটিও বলছে 2010 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তা সঠিক নয়। মাথাপিছু জাতীয় আয় অনুসারে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয় 2015 সালে। সে সময় জাতীয় মাথাপিছু আয় $1045 ছাড়িয়ে যায়, যা এখন $2784। আর 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য ঠিক করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। মধ্যম আয়ের ফাঁদ বলতে প্রায় $1100 থেকে $13,000 মাথাপিছু আয়ের মধ্যে আটকে থাকার ঘটনাকে বোঝানো হয়েছে। নিম্ন আয় থেকে যত তাড়াতাড়ি নিম্ন মধ্যম আয়ে পৌঁছানো যায়, নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মাথাপিছু আয়ের সক্ষমতায় তত তাড়াতাড়ি পৌঁছা সম্ভব নয়। এডুকেশনের যে কোয়ালিটির মান এবং শ্রমের যে দক্ষতা, সেখানে কিন্তু আমরা খুব একটা বিনিয়োগ করিনি, খুব একটা সিরিয়াস অ্যাটেনশনও দিইনি। আর তৃতীয় হচ্ছে আপনার গভর্নেন্সের জবাবদিহিতা, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, তো তাইলেই তো পারফরমেন্স করার একটা তাগিদ থাকবে। সেই জবাবদিহিতার জায়গাগুলোই পুরোপুরি ভেঙে পড়েছে। শ্বেতপত্র কমিটি বলছে, বাংলাদেশের মাথাপিছু আয় এবং মজুরি কাঠামোকে নিম্ন আয়ের আফ্রিকার দেশগুলোর সঙ্গে তুলনা করা যায়। উচ্চ আয়ের দেশে পৌঁছাতে যে হাইটেক শিল্প প্রয়োজন, সেগুলোর কিছুই হয়নি। দেশের রেমিট্যান্স আর পোশাক খাত দিয়ে উচ্চ আয়ের দেশ হওয়া সম্ভব নয়। আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্তগুলোকে পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতে মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে, সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখায়। শ্বেতপত্র কমিটি বলছে, পদ্মা সেতু সহ উন্নয়নের মানদণ্ড হিসেবে বড় প্রকল্পকে অগ্রাধিকার দিলেও টেকসই উন্নয়নে বিনিয়োগের গুরুত্বকে পাশ কাটিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। রাত ৮টায় তাদের বহনকারী ফ্লাইট দেশে পৌঁছায়। পরে তাদের বরণ করে নেন আন্দোলনে গ্রেপ্তারের পর ছাড়া পাওয়া অন্যান্য বাংলাদেশিরা। এ সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। বলেন, এখনও অনেক প্রবাসী বিক্ষোভের ঘটনায় হয়রানির শিকার হচ্ছে। দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও এককালীন আর্থিক সহায়তারও দাবি জানান তারা। এর আগে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ প্রবাসীকে গেল ২৯ নভেম্বর ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার। তাদের মধ্যে ২৪ জন ফিরল আজ। আগামী কয়েকদিনের মধ্যে ফিরবে বাকিরাও। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি। সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারকে এবং ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা আমাদের নিয়ে কাজ করেছেন তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ও মিডিয়া ভাইদেরকে। আমাদের ১১৫ জন ভাই যারা দেশে ফেরত আসছে ওদেরকে জিসিসি ব্লক দেওয়া হয়েছে। আমরা সরকারের প্রতি আমাদের দাবি রাখবো যাতে জিসিসি ব্লক উঠানো হয়। গ্রেপ্তার করা হয়েছে, তাদের অর্থ সম্পদ খুব কম, তাদের জন্য একটা কিছু করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ শাহিন আরা লাইলি এই রিট দায়ের করেন। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ১৯ ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।